হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজ আমরা দশম শ্রেণীর ভূগোল নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক ক্লাস। আমাদের দশম শ্রেণীর যে প্রথম চ্যাপ্টারটি রয়েছে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমি। কি এই বহির্জাত প্রক্রিয়া? বহির্জাত প্রক্রিয়া আলোচনা করার আগে একটা জিনিস আমাদের একটু জানতে হবে যে ভূমিরূপ সৃষ্টির প্রক্রিয়া। দেখো, ভূমিরূপ সৃষ্টির দুটো প্রক্রিয়া আছে, একটা হয় অন্তর্জাত, একটা হয় বহির্জাত। আমাদের অন্তর্জাত প্রক্রিয়া কিন্তু আলোচনার মধ্যে নেই, তবুও আমরা একটু জেনে নিই কি অন্তর্জাত প্রক্রিয়া এবং তারপরে বহির্জাত প্রক্রিয়া আসছে। অন্তর্জাত প্রক্রিয়া বলতে বোঝায় যে ভূমিরূপ সৃষ্টিকারী যে সমস্ত প্রক্রিয়াগুলো ভূ অভ্যন্তরে ক্রিয়াশীল। ধরুন এছাড়া ভূপৃষ্ঠ, এই ভূপৃষ্ঠের ওপরে বিভিন্ন রকমের ভূমিরূপ সৃষ্টি হয়। এবার এই ভূমিরূপ সৃষ্টি হওয়ার জন্য যখন ভূ অভ্যন্তরের কোনো শক্তি কাজ করে, সেই প্রক্রিয়াটাকে বা সেই যে ভূমিরূপ গঠনের প্রক্রিয়া সেটাকেই বলা হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া। ফর এক্সাম্পল, ধরুন হচ্ছে ম্যাগমা চেম্বার। এখান থেকে লাভা বা ম্যাগমা বেরিয়ে আসছে, বেরিয়ে এসে ভূপৃষ্ঠের উপরে একটি পর্বত তৈরি করছে, যাকে বলছে আগ্নেয়গিরি। তাহলে এটি একটি ভূপৃষ্ঠের উপরে গঠিত ভূমিরূপ, কিন্তু কার দ্বারা সৃষ্টি হচ্ছে? ভূ অভ্যন্তরে লাভা বা ম্যাগমার দ্বারা। কেমন? তাহলে ভূ অভ্যন্তর থেকে ম্যাগমা যখন ভূপৃষ্ঠে বেরিয়ে আসে সেটাকে লাভা বলছি। তাহলে লাভা কোথা থেকে বেরিয়ে আসছে? ভূপৃষ্ঠ থেকে। তাহলে এটি হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া সৃষ্ট ভূমিরূপ। তাহলে অগ্নুৎপাত অন্তর্জাত প্রক্রিয়া, ভূমিকম্প সেটিও অন্তর্জাত প্রক্রিয়া। আমাদের বহির্জাত প্রক্রিয়া হচ্ছে মেইন ফোকাস করা হচ্ছে, তো আমরা বহির্জাত প্রক্রিয়া চলে আসছি। দেখো, বহির্জাত মানে ভূপৃষ্ঠের উপরে যে সমস্ত ভূমিরূপগুলো আমরা দেখতে পাই, ভূপৃষ্ঠের উপরে যে সমস্ত ভূমিরূপগুলো দেখতে পাই, সেই ভূমিরূপ গঠনে যখন ভূপৃষ্ঠের বাইরের বিভিন্ন শক্তি কার্যকরী ভূমিকা নিয়ে থাকে, তখন সেটাকে বলা হয় বহির্জাত প্রক্রিয়া সৃষ্ট ভূমিরূপ। যেমন দেখো, বৃষ্টি, সূর্যালোক, নদী প্রবাহ, বায়ু প্রবাহ, সমুদ্র প্রবাহ বা সমুদ্র তরঙ্গ ইত্যাদি বিভিন্ন রকম প্রক্রিয়ায় ভূমিরূপ বিভিন্ন রকম ভাবে গঠিত হয়, কখনো ক্ষয়, কখনো সঞ্চয় ইত্যাদি। তাহলে ভূপৃষ্ঠের বাইরে যে সমস্ত প্রক্রিয়ার দ্বারা ভূমিরূপ গঠন হচ্ছে তাকে আমরা বহির্জাত প্রক্রিয়া বলে থাকছি। কি কি তাহলে এর মধ্যে মাধ্যম বলতে পারি? অবশ্যই বলবো নদ নদী, 2 নম্বর বলতে পারি আমরা বায়ু প্রবাহ, 3 নম্বর বলতে পারি সমুদ্র তরঙ্গ, 4 নম্বর বলতে পারি হিমবাহ, আরো আছে সূর্য বা সূর্য রশ্মি, বৃষ্টিপাত, কেমন ভৌমজল ইত্যাদি বিভিন্ন প্রক্রিয়া কোথায় কাজ করছে? না, ভূপৃষ্ঠের বাইরে কাজ করছে এবং বিভিন্ন রকমের ভূমিরূপ গঠন করছে। এগুলোই হচ্ছে বহির্জাত প্রক্রিয়া মাধ্যম, এবং বিভিন্ন রকম যে ভূমিরূপ গঠিত হয় সেগুলো হচ্ছে ভূমিরূপ বা সৃষ্ট ভূমিরূপ। বোঝা গেল? এইবার আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে পর্যায়। পর্যায় কি? এই পর্যায় জিনিস না, দেখো, ভূমিরূপের সমতলীকরণ ক্ষয় এবং সঞ্চয়ের মাধ্যমে ভূমিরূপের সমতলীকরণকে এক কথায় বলা হয় পর্যায়। যেমন ধরো, এটি একটি ভূমিরূপ। কেমন? যেমন এটি আমরা দেখে বুঝতে পারছি এটি একটি পর্বত উঁচু অংশ, এটি একটি উপত্যকা নিচু অংশ। তাহলে বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা পর্বতের উঁচু অংশ ক্ষয়ে যায়, এবং ক্ষয়ে কি হয়? সেই ক্ষয়জাত পদার্থগুলো কি আস্তে 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 নিচে নেমে চলে আসে, নিচে নেমে এসে সঞ্চিত হয়, এবং যখন নিচে নেমে সঞ্চিত হয় তখন আস্তে আস্তে নিচের অংশটা ভরাট হয়ে উঁচু হয়, আর উঁচু অংশটা আস্তে আস্তে ক্ষয়ে গিয়ে নিচু হয়ে যায়। এই গোটা প্রক্রিয়াটা একটা সময়, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত হতে 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 এমন একটা পর্যায়ে আসে যখন গোটা ভূমিরূপটা একটা নির্দিষ্ট সমতল হয়ে যায়। অর্থাৎ এই ল্যান্ডটা এইরকম না থেকে একটা সময় কি হয়, এইটা হয়ে যায় কিরকম? না, এরকম সমতল। এই যে ভূপৃষ্ঠের সমতলীকরণ, এটাকেই বলা হচ্ছে পর্যায়ন। এটি দুটি পদ্ধতিতে হয়ে থাকে, একটাকে বলা হয় অবরোহণ, একটাকে বলা হয় আরোহণ। যখন তাহলে একটা হচ্ছে গিয়ে অবরোহণ, একটা হচ্ছে গিয়ে
আরোহণ। কি অবরোহণ পদ্ধতি? ভূপৃষ্ঠের ওপর যে সমস্ত প্রক্রিয়া কাজ করে এবং কাজ করার ফলে যখন কোনো উঁচু অংশ ক্ষয়ীভূত হয়ে যায় বা ক্ষয় হয়ে যায়, ক্ষয় হওয়ার ফলে সেই উঁচু অংশটা আস্তে আস্তে কি হয়, নিচু হয়। এই যে পদ্ধতি, অর্থাৎ কোনো উঁচু ভূভাগ যখন ক্ষয়ে যায়, কেমন, কোনো উঁচু ভূভাগ যখন ক্ষয়ে যায় তখন সেই প্রক্রিয়াটাকে বলা হয় অবরোহণ। যখন সেই ক্ষয়জাত পদার্থ কোনো নিচু অঞ্চলে এসে জমা হয় এবং আস্তে আস্তে সেই অঞ্চল উঁচু হয়, তাকে বলা হয় আরোহণ। ক্লিয়ার? এবার অবরোহণের আবার কতগুলো উপায় অবরোহণ হয়ে থাকে। যেমন 1 নম্বর বলতে পারি আমরা অবরোহণের মাধ্যমে বলতে পারি আবহ বিকার। আবহ বিকার কাকে বলছে? ভূপৃষ্ঠের উপরে ধরো এটি একটি শিলা, এই ভূপৃষ্ঠের উপরে শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া, আবারও বলছি ভূপৃষ্ঠের উপরে শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়াকেই বলা হয় আবহ বিকার। ঠিক আছে? ভূপৃষ্ঠের উপর শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়াকে বলা হয় আবহ বিকার। মাথায় রাখবে যে শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে কিন্তু সস্থানেই পড়ে থাকবে। 2 নম্বর হচ্ছে গিয়ে পুঞ্জিত ক্ষয়। পুঞ্জিত ক্ষয় কি হয়? যখন আবহ বিকার জাত পদার্থগুলি কোনো একটা ভূমিরূপের উপর সঞ্চিত হয়ে রয়েছে, আবহ বিকার জাত পদার্থগুলি, সেগুলো যখন অভিকর্ষজ ঢাল বরাবর নিচে নেমে আসে, অর্থাৎ এই যে পুঞ্জীভূত হয়ে জমে থাকা পদার্থগুলি যখন অভিকর্ষজ ঢাল বরাবর নিচে নেমে আসে, তখন তাকে বলা হয় পুঞ্জিত ক্ষয় বা পুঞ্জ ক্ষয়। তাহলে আমরা এখানে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে একটা ঢাল এবং সেই ঢালের অভিকর্ষজ বল বরাবর কিন্তু ক্ষয়জাত পদার্থগুলো নামবে। অবশ্যই এখানে জল কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যখন বৃষ্টিপাত হয় তখন জলের দ্বারা সিক্ত হয়ে সেই পদার্থগুলো সহজেই নিচের দিকে নামছে। 3 নম্বর একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে ক্ষয়ভবন। ক্ষয়ভবনটা কি জিনিস? ক্ষয়ভবনটা এই যে আবহ বিকারজাত পদার্থগুলো আমরা দেখতে পাচ্ছি, এখানে সবসময় ঢালটা ইম্পর্টেন্ট নয়। এখানে আবহ বিকারজাত পদার্থগুলো যখন বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা, যেরকম আবহ বিকার দ্বারা কি হচ্ছে, ক্ষয় হচ্ছে, সেই ক্ষয় হওয়ার পর যে পদার্থগুলো পড়ে থাকছে, সেই পদার্থগুলো যখন বিভিন্ন শক্তি দ্বারা, যেমন বায়ু দ্বারা, জল দ্বারা, হিমবাহ দ্বারা বাহিত হয়ে অন্যত্র সরে যায়, তখন তাকে বলা হয় ক্ষয়ীভবন। যখন এই পদার্থগুলো অন্যত্র সরে যায় তখন কি হয়, নিচের ভূখণ্ডটা উন্মুক্ত হয়ে ওঠে। এই যে উন্মুক্ত হয়ে উঠছে, এই প্রক্রিয়াটাকে বলা হয় নগ্নীভূত। ঠিক আছে? এই গেল আমাদের পর্যায়। ক্লিয়ার? এইবার আমরা আলোচনা করব ভূমিরূপ গঠনের একটি মাধ্যম নদী, সেই নদী তার বিভিন্ন কাজ এবং বিভিন্ন গতিগুলো নিয়ে। এখন আমরা আলোচনা করব নদী নিয়ে। তাহলে নদী কাকে বলা হয়? কোনো উঁচু পাহাড় বা পর্বত বা যে কোনো জায়গা যেখানে কিছু জলধারা মিলিত হয় এবং মিলিত হয়ে ভূমিরূপের ঢাল বরাবর সেটা প্রবাহিত হয় এবং প্রবাহিত হয়ে কোনো বড় জলাশয় বা কোনো বড় নদী বা সমুদ্র বা কোনো হ্রদে গিয়ে পড়ে। নিচে একটি হ্রদ, তাহলে দেখা যাচ্ছে ভূমিটা এইদিকে উঁচু, এদিকটা নিচু। তাহলে এই ঢাল বরাবর কি হয়েছে, কিছু জলধারার মিলিত প্রবাহ প্রবাহিত হয়েছে এবং এসে একটি হ্রদের মধ্যে পড়েছে। তাহলে এই যে মিলিত প্রবাহ, একেই বলা হচ্ছে নদী। ঠিক আছে? নদী বিভিন্ন শাখা নদী, উপনদী ইত্যাদি অবস্থান করে আমরা জানি। এই প্রত্যেকটা নদী, শাখা নদী, উপনদী কিন্তু থেকে থাকে, কম আর বেশি। এবার সেই শাখা নদীগুলো বা উপনদীগুলোর যে পার্শ্ববর্তী অঞ্চল রয়েছে, সেই পার্শ্ববর্তী অঞ্চল বলতে আমরা কোনটুকু অঞ্চলকে বুঝবো? তার একটা নির্দিষ্ট অঞ্চল রয়েছে। কোনটুকু? এই যে আমরা নদীগুলো দেখতে পাচ্ছি, এর আশেপাশের যে অঞ্চল, এই সমস্ত নদী যখন বন্যার দ্বারা প্লাবিত হয়, সেই বন্যার দ্বারা প্লাবিত হলে তাদের বিভিন্ন বয়ে আনা পদার্থগুলো সঞ্চিত হয়ে যে ভূমিরূপটা গঠিত হয় বা যতটা ভূমিরূপের উপর ছড়ায়, সেই টোটাল ভূমিরূপটাকে বলা হয় নদী অববাহিকা। তাহলে এই যে নদী আমরা দেখতে পাচ্ছি, বলতে পারি এই নদীর এই অঞ্চলগুলো অববাহিকা। যেমন গঙ্গা অববাহিকা, গঙ্গার দুপাশের যে অঞ্চলগুলোকে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গঙ্গা অববাহিকা।
কেমন? আর সব থেকে বড় অববাহিকার নাম হচ্ছে আমাজন অববাহিকা। এইবার দেখো, এই নদীর যে অঞ্চলগুলো থেকে জলের যোগান আসে, যে অঞ্চলগুলো থেকে জলটা নদীর মধ্যে এসে পড়ছে, মূল যে জায়গাটা, সেইটাকে বলা হয় ধারণ অববাহিকা। সাপোজ একটি পাহাড়ি অঞ্চল, এখান থেকে জলধারা মিলিত হয়ে আস্তে আস্তে একটি বড় নদীতে রূপান্তরিত হয়েছে। তাহলে এই যে অঞ্চলটা, এইটা হচ্ছে নদীর ধারণ অববাহিকা। ক্লিয়ার? নেক্সট যেটা আলোচনা করবো সেটা জল বিভাজিকা। কি হয়, ধরুন একটি উঁচু ভূমি রয়েছে, এদিকে একটা নদী, এদিকে একটা নদী, এটা একটা উঁচু ভূমি, এদিকে একটা নদী, এদিকে একটা নদী। তাহলে এই যে উঁচু ভূমি, সেই উঁচু ভূমি কি করেছে, দুটো নদীকে মিলিত হতে দেয়, অর্থাৎ দুটো নদীকে পৃথক করে রেখেছে। এই যে উচ্চ ভূমিটাকে আমরা দেখতে পাচ্ছি, এটাকেই বলা হয় জল বিভাজন। ক্লিয়ার? নেক্সট আমরা যেটা আলোচনা করব, মুছে দিলাম। নেক্সট যেটা আলোচনা করবো নদীর গতিপথ। দেখো, বলা হয় আদর্শ নদীর তিনটে গতি থাকে, একটি কি উচ্চ গতি, একটি মধ্যগতি এবং একটি নিম্নগতি। ধরে নিচ্ছি এটা হচ্ছে সমুদ্র, এখানে নদী এসে পড়ছে। তাহলে উচ্চগতি বলতে নদীর পার্বত্য প্রবাহকে বোঝায়, যেখানে নদী খুব দ্রুত প্রবাহিত হয়। নদী যখন বা যে জায়গায় নদী পার্বত্য ভূমি ছেড়ে সমতল ভূমিতে পড়ে, সেখান থেকে নদীর মোহনার আগে পর্যন্ত যে অংশ আমরা দেখতে পাচ্ছি তাকে বলছে নদীর মধ্যগতি, এবং তারপর নদীর নিম্নগতি। দেখো, উচ্চগতিতে নদীর ক্ষয়কার্য খুব প্রাধান্য পায়, এখানে নদীর ক্ষয়কার্য প্রাধান্য পায়। 2 নম্বর, এখানে নদী ক্ষয় এবং বহন দুটোই খুব দ্রুত করতে পারে। নদী ক্ষয়ও খুব দ্রুত করে, নদী বহনও খুব দ্রুত করে। কোথায়? উচ্চগতিতে। তারপরে চলে আসছে কোথায়? মধ্যগতিতে। মধ্যগতিতে নদী ক্ষয়, বহন এবং সঞ্চয়, এই তিনটি কাজই সমানভাবে করে। এখানে আমরা বলতে পারি নদীর ক্ষয় এবং সঞ্চয় কাজের মধ্যে একটি সামঞ্জস্য আছে। তাহলে দেখো, এই উচ্চগতিতে কি হয়, নদীর নিম্নক্ষয় কিন্তু বেশি হয় পার্শ্বক্ষয়ের তুলনায়। যখনই আমরা নদীর মধ্যগতিতে চলে আসবো, তখন দেখবো নিম্নক্ষয় থেকে পার্শ্বক্ষয় বেশি হয়। সেজন্য পার্বত্য অঞ্চলে দেখবে নদীর উপত্যকা খুব সংকীর্ণ হয়, কিন্তু আমরা যখন সমতল অঞ্চলে চলে আসবো, সেখানে দেখবে নদী অনেক চওড়া হয়, কারণ নদীর পার্শ্বক্ষয় অনেক বেশি। এবং এই অঞ্চলে নদীর ক্ষয় করার ক্ষমতা একেবারেই থাকে না, নদী কেবল এখানে সঞ্চয় করতে পারে। বহন করে নেওয়া যাওয়ার নদীর ক্ষমতা বলতে গেলে এখানে নেই। এই যে তিনটে আমরা দেখতে পাচ্ছি নদীর গতি, একটা উচ্চগতি, একটা মধ্যগতি, একটা নিম্নগতি। অ্যাকচুয়ালি কি হয়, এখানে নদী অনেক শাখা উপশাখায় বিভক্ত হয়ে যায়। কেন হয়ে যায়? নদী এখানে কোনো বাধা পেলে সে বাধাকে যে ঠেলে যাবে সেই ক্ষমতা থাকে না, তখন নদী একে বেঁকে ওকে বাধাকে দেখে একে বেঁকে প্রবাহিত হয়। তখন নদী প্রচুর শাখা প্রশাখায় বিভক্ত হয়ে যায়, এবং শাখা প্রশাখায় বিভক্ত সঙ্গে সঙ্গে এই সমস্ত অঞ্চলগুলোতে নদীর বয়ে আনা যে বালি পলি এগুলো সঞ্চিত হতে থাকে এবং গঠন করে বলি। পরে আসছি আমরা এই আলোচনায়। এরপরে আমরা আশা করি এটা বুঝতে পেরেছো। যদি অসুবিধা হয় এতটুকু বোঝানোতে আমাকে কমেন্টে বলবে, তাহলে আমি আবার তোমাদের জন্য পরবর্তী ভিডিওতে সেগুলো আলোচনা করে দেবো আরো সহজভাবে। এরপর যেটা বলবো আমরা, সেটা হচ্ছে নদীর কাজ। নদীর ক্ষয় কাজ নিয়ে আগে বলবো। ক্ষয়ের অনেক রকমের মাধ্যম আছে, বা ক্ষয়ের অনেক রকমের প্রক্রিয়া আছে, ঘর্ষণ, অবঘর্ষণ ইত্যাদি। আমরা চলে আসছি নদীর ক্ষয়কার্য এবং তার ফলে গঠিত ভূমিরূপ। তাহলে নদীর ক্ষয়কার্যের প্রশ্ন, এটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ চিত্র সহ আলোচনা করা। তাহলে পার্বত্য অঞ্চলে বললাম যে নদীর নিম্ন যে ক্ষয় সেটা খুব বেশি হয়। তাহলে নিম্ন ক্ষয় বেশি হওয়ার জন্য কি হয়, ধরুন এটি পার্বত্য অঞ্চল, কেমন, এটি পার্বত্য অঞ্চল, এখানে নদী খুব ক্ষয় করে, নিচু আরো নিচু ভাবে ক্ষয় করে, অর্থাৎ নিম্ন ক্ষয় করে, যার ফলে উপত্যকাটা দেখতে কেমন হয়ে যায় না, ভি আকৃতির একটি উপত্যকা গড়ে ওঠে। একটি ভি আকৃতির উপত্যকা সৃষ্টি হচ্ছে। মানে ধরো এটি একটি ভূমি, এখান থেকে নদী যখন প্রবাহিত হয় তখন নদী নিম্ন ক্ষয় করে, আরো নিম্ন ক্ষয় করে। এবার যেহেতু পার্বত্য অঞ্চল, আর্দ্র অঞ্চল যদি হয় সেখানে নিম্ন ক্ষয় তো হয়, তার সঙ্গে সঙ্গে যখন বৃষ্টির জল এপাশ থেকে ওপাশ থেকে আসে তখন পাশটাও হয়ে যায়,
তার ফলে কিন্তু উপত্যকার আকৃতিটা ভি এর মতো হয়। ঠিক আছে, দেখো খুব সহজেই আমরা ছবিগুলোকে আঁকতে পারবো। যখন এই নদী শুষ্ক অঞ্চলের মধ্যে প্রবাহিত হয় তখন কিন্তু সাইড থেকে বৃষ্টির জল এসে সে নদীতে পড়তে পারে না, যার ফলে নদী কি করে, কেবলমাত্র নিম্নক্ষয় করে এবং ভূমিরূপটা দেখতে অনেকটা আই এর মতো হয়। কিরকম হয় না, আই এর মতো। এটাকে বলা হয় গিরিখাত, এটাকে বলা হয় ক্যানিয়ন। তাহলে 1 নম্বর হচ্ছে গিরিখাত, 2 নম্বর ক্যানিয়ন। তাহলে গিরিখাত বলতে আমরা কি বুঝতে পারি, যে পার্বত্য প্রবাহে নদী নিম্নক্ষয় বেশি হয়, সেজন্য নদী দেখতে, উপত্যকা দেখতে ভি আকৃতির হয়, একে বলা হয় গিরিখাত। দ্বিতীয় বলছি ক্যানিয়ন, শুষ্ক অঞ্চলের উপর দিয়ে যখন নদী প্রবাহিত হয় তখন কেবল নদী নিম্নক্ষয় করে, যার ফলে নদী উপত্যকা দেখতে আই আকৃতির হয়, একে বলা হয় ক্যানিয়ন। নেক্সট 3 নম্বর শৃঙ্খলিত শৈলশিরা। আমরা যদি পার্বত্য অঞ্চলে কখনো যাই এবং দেখার চেষ্টা করি, দেখবো যে নদী এখান থেকে যখন প্রবাহিত হয় একদম গা দিয়ে প্রবাহিত হয়, এইভাবে বয়ে বয়ে বয়ে, এরকম ভাবে জলপ্রবাহ প্রবাহিত হয়। কেমন নদী, তো দেখে মনে হয় যে পর্বতগুলো যেন শৃঙ্খলাবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, জলপ্রবাহটা একদম তাদের পার্শ্ব দেশে এসে এসছে। এই যে শৃঙ্খলাভাবে পর্বত দাঁড়িয়ে থাকছে, একেই বলা হয় শৃঙ্খলিত শৈলশিরা। ঠিক আছে, তাহলে 3 নম্বর হয়ে গেল আমাদের শৃঙ্খলিত শৈলশিরা। 4 নম্বর, আমরা 4 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে জলপ্রপাত। যখন নদী খুব জোরে প্রবাহিত হয় পার্বত্য অঞ্চলের উপর থেকে, আমরা জানি একটা কথা তার আগে বলে নিই, শিলা কঠিন এবং কোমল দু রকমের শিলা দ্বারা গঠিত হয়। কঠিন শিলাও রয়েছে ভূপৃষ্ঠে, আবার কোমল শিলাও রয়েছে। তাহলে অবভিয়াসলি কোমল শিলা দ্রুত ক্ষয় পায়। তাহলে যখন কোমল শিলা ক্ষয় পায় তখন কি হয়, সে অঞ্চলটা এইভাবে কঠিন থেকে দ্রুত ক্ষয় পেয়ে যায়, যার ফলে সে অঞ্চলটির থেকে নদী যখন প্রবাহিত হয় উঁচু দিকে নিচে পড়ে। এই যে উঁচু থেকে নিচে পড়ে খুব দ্রুত, একেই বলা হয় জলপ্রপাত। যখন কঠিন এবং কোমল শিলা পাশাপাশি থাকে তখন কঠিন শিলার তুলনায় কোমল শিলা দ্রুত ক্ষয় পায় এবং ক্ষয় পেয়ে খাড়া ঢালু হিসেবে অবস্থান করে এবং খুব জোরে জল উপর থেকে পতিত হয়, একে বলছে জলপ্রপাত। এই জলপ্রপাতের জলটা যেখানটায় পড়ে সেখানে কি একটি গর্তের সৃষ্টি হয়, একটি গর্তের সৃষ্টি হয়। এই গর্তটিকে বলা হয় প্রপাতকূপ। ঠিক আছে, এটা হচ্ছে জলপ্রপাত, এটি হচ্ছে প্রপাতকূপ। ঠিক আছে, নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে মন্থকূপ। কি হয়, নদীর পার্বত্য গতিতে বড় বড় পাথরের টুকরো কিন্তু নদী বহন করে। সেই পাথরের টুকরো নদী বক্ষের মধ্যে আঘাত করে, বড় বড় পাথরের টুকরো নদী বক্ষে আঘাত করে এরকম সেই গর্তের সৃষ্টি করে দেয়। কি হয়, নদীর মধ্যে এরকম ছোট 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 বা মাঝারি আকারের গর্তের সৃষ্টি হয় নদী বক্ষে। এই যে গর্তগুলো সৃষ্টি হচ্ছে এটাকে আমরা বলতে পারি মন্থকূপ। তাহলে প্রথমে আলোচনা করলাম কি নিয়ে, গিরিখাত নিয়ে, তারপরে বললাম ক্যানিয়ন, তারপরে বললাম কি শৃঙ্খলিত শৈলশিরা, তারপরে জলপ্রপাত, প্রপাতকূপ, মন্থকূপ। কেমন, এবার এখানে বলে রাখি একটি প্রশ্ন তোমাদের হয়ে থাকে, সেটি হচ্ছে জলপ্রপাত ক্রমশ উত্তর দিকে সরে যাবে না, এটি প্রশ্ন হয়ে থাকে। তারপরে নেক্সট আসছি, আমরা একটু আলোচনা করে দিই। দেখো কি হয়, জলপ্রপাতটা ধরো এই যে কঠিন শিলা, এটা কোমল শিলা। এবার কি হয়, এই কোমল শিলা যখন উপর থেকে জল পড়ে আস্তে আস্তে ক্ষয় করে, ক্ষয় করতে করতে একটা সময় এরকম ভাবে অবস্থান করে অঞ্চলটা, তারপরে কোনো কারণে ধপাস করে এটা ধসে যায়। ঠিক আছে, আবার কিছুদিন এভাবে জল পড়তে পড়তে কি হয়, এইরকম হয়ে যায়, দিয়ে তারপরে হঠাৎ করে এটাও ধসে যায়। তাহলে দেখো আগে জলপ্রপাতটা এখানে পড়ছিল, কিন্তু ক্রমশ জলপ্রপাতটা আস্তে আস্তে সরে যাচ্ছে। কোথায়, পিছনের দিকে। এই জন্যই বলা হয় জলপ্রপাত ক্রমশ উত্তর দিকে সরে যাচ্ছে। আচ্ছা, লাস্ট একটা পয়েন্ট বলে দিই, সেটা হচ্ছে কাস্কেড বা খরস্রোতা। যখন কোমল শিলা এবং কঠিন শিলা একটার উপর আরেকটা অবস্থান করে তখন কি হয়, কঠিন শিলা দ্রুত ক্ষয় পায় না, কিন্তু কোমল শিলা দ্রুত ক্ষয় পেয়ে যায়। তখন কি হয়, নদী এভাবে সিঁড়ির ধাপের মতন একটি অবস্থান পেয়ে যায়, ভূপৃষ্ঠটা দেখতে এরকম হয়, তখন নদী এইভাবে প্রবাহিত হয়, খুব জোরে প্রবাহিত হয়। এই যে প্রবাহটা, এটাকেই বলা হয় খরস্রোতা। খরস্রোতা
আর জলপ্রপাতের মধ্যে কিন্তু এটি একটি বড় পার্থক্য। জলপ্রপাতে এত ঘন ঘন কঠিন আর কোমল শিলা থাকে না, যেরকম খরস্রোতাতে থেকে থাকে। তাহলে এটি গেল নদীর ক্ষয়কার্য এবং তার ফলে গঠিত বিভিন্ন ভূমিরূপগুলি। এরপর যেটা আলোচনা করব, নদীর বহন এবং সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি। তাহলে প্রথমেই যেটা আমরা আলোচনা করবো, দেখো নদী এই যে পার্বত্য অঞ্চল ছেড়ে যখন সমভূমিতে এসে পড়ছে, এই যে ক্ষয়জাত পদার্থগুলো কি করছে, নদী বহন করে নিয়ে আসছে। আমরা যেটা অবরোহণ আরোহণ পদ্ধতিতে দেখেছিলাম, সেই অবরোহণ পদ্ধতিতে ক্ষয় করা পদার্থগুলো বাহিত হচ্ছে, বাহিত হয়ে এখানে সঞ্চিত হচ্ছে। এটা হচ্ছে আরোহণ পদ্ধতি, সঞ্চিত হচ্ছে এবং সঞ্চিত হয়ে যে ভূমিটা গঠন করছে তাকে বলা হয় পলল শঙ্কু। কেমন? তাহলে ধরে নিচ্ছি এটা হচ্ছে পাহাড়, এখান থেকে নদী নিচে আসছে, এটা হচ্ছে সমভূমি, এখানে কি হচ্ছে, সেই ক্ষয়জাত পদার্থগুলো এসে সঞ্চিত হচ্ছে। তাহলে সঞ্চিত হয়ে যে ভূমিটা গঠন করছে তাকে বলা হয় পলল শঙ্কু বা পলল প্যাজন। 1 নম্বর। 2 নম্বর, নদী যখন এই গতিতে চলে আসে অর্থাৎ মধ্যগতিতে চলে আসে, তখন নদী আগেই বলেছি যে ক্ষয় বহন সঞ্চয় তিনটেই প্রাধান্য পায়। তো নদী কি হয়, যখন বন্যা হয় তখন নদীর দ্বারা বাহিত যে সমস্ত পদার্থগুলো আছে, নুড়ি বালি পলি কাপড় ইত্যাদি, নদীর পাশে উঁচু হয়ে জমা হয়। এইবার উঁচু হয়ে এইভাবে জমা হয়ে তৈরি করে নদীর স্বাভাবিক বাঁধ। ঠিক আছে, স্বাভাবিক বাঁধ। স্বাভাবিক বাঁধকে ছাপিয়েও নদীর জল অনেক সময় তার দুকুলকে প্লাবিত করে দেয় এবং সেই প্লাবিত হওয়ার ফলে যে ভূমিরূপ গঠন হয় তাকে বলা হয় নদীর প্লাবন ভূমি। 3 নম্বর, প্লাবন ভূমি। 4 নম্বর, নদী যখন আস্তে আস্তে মধ্যগতির দিকে আরো এগিয়ে যাচ্ছে, মানে মধ্যগতি দিকে প্রবাহিত হচ্ছে, নদী উচ্চগতির দিকে যত নিচের দিকে আসছে আর কি, তত দেখবো নদীর ক্ষয় করার ক্ষমতা আস্তে আস্তে কমে যাচ্ছে। না, এখানে কোন ক্ষয় হচ্ছে, এখানে হয়েছে কিন্তু পার্শ্ব ক্ষয় হচ্ছে, হয়নি তা না, হয়েছে, কিন্তু ক্ষয় করার ক্ষমতা কমে যাচ্ছে। নদী আরো যখন এগিয়ে যাচ্ছে সামনের দিকে, তখন যদি কোনো বড় বাধা থাকে তখন আর নদীর এই পার্বত্য অঞ্চলের মতন ক্ষয় করার ক্ষমতা থাকে না। তারপরে কি হয়, নদী কোনো বাধা পেলে সেই বাধাটাকে এইভাবে বেঁকে প্রবাহিত হয়ে কাটিয়ে দেয়, বেঁকে প্রবাহিত হয়ে কাটিয়ে দেয়। এই যে বেঁকে প্রবাহিত হয়ে কাটিয়ে দেওয়া, একে বলা হচ্ছে নদী বাঁক। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে নদী বাঁক। নেক্সট যেটা আলোচনা করব, যখন নদী প্রবাহিত হয়, ধরে নাও এই প্রবাহিত হচ্ছে নদী, এই প্রবাহিত হচ্ছে, ভালো করে বুঝবে, এই প্রবাহিত হচ্ছে নদী একে বেঁকে। তাহলে দেখো নদীর জলটা প্রবাহিত হওয়ার পরে আসছে, এসে ধাক্কা দিচ্ছে। কোথায় ধাক্কা দিচ্ছে? প্রথমে কিন্তু এই জায়গায় ধাক্কা দেয়, তারপরে নদীর জলটা এরকম বাড়বে। ঠিক আছে, বেঁকে গিয়েও এইখানেও ঠিক প্রথমে এখানে ধাক্কা দেয়। তাহলে ক্রমাগত নদীর জল এসে এখানে ধাক্কা দেয়, আগে ধাক্কা দিতে দিতে কি হয়, এই অঞ্চলটা আস্তে আস্তে এইভাবে বাড়তে থাকে, আবার ধাক্কা দেয়, আবার আস্তে আস্তে বাড়ে, আবার ধাক্কা দেয়, আবার আস্তে আস্তে বাড়ে। এভাবে একটা সময় আসে যখন বাড়তে বাড়তে নদীটা এখান থেকে এইভাবে লেগে যায়, তখন নদীর জলটা সরাসরি এইভাবে এখান থেকে চলে আসে এবং এই যে অংশটা, এই অংশটা এইভাবে কেটে গিয়ে দাঁড়িয়ে যায়। তাহলে নদীটা তখন সরাসরি এইভাবে প্রবাহিত হয়, এরকম এসে আর এদিকের অঞ্চলটা এইভাবে দাঁড়িয়ে থাকে। এই যে দেখতে অঞ্চলটা আমরা দেখছি, এটা অনেকটা ঘোড়ার খুরের মতো হয়, ঘোড়ার খুরের মতো হয় বলে একে বলা হয় অশ্বক্ষুরাকৃতির হ্রদ। তাহলে কি বললাম, ধরে নাও অশ্বক্ষুরাকৃতির হ্রদ। তাহলে কিরকম, ধরে নাও কোনো একটা অঞ্চলে নদী প্রবাহিত হচ্ছে, নদী প্রবাহিত হচ্ছে, কেমন? তাহলে নদী ক্রমাগত প্রবাহিত হতে হতে একটা সময় কি হয়, সেই নদী এরকম ভাবে প্রবাহিত হয়, ওই যে ধাক্কা দিয়ে দিয়ে এগুলো জয়েন্ট হয়ে যাচ্ছে, দিয়ে তখন কি হচ্ছে, এই অঞ্চলগুলো এইভাবে অবস্থান করছে হ্রদের মতো। একেই বলা হচ্ছে অশ্বক্ষুরাকৃতির হ্রদ। নেক্সট যেটা আলোচনা করব সেটা কি, এটা হচ্ছে গিয়ে নদী খাড়ি। কি হয় এইখানে, অর্থাৎ নদী যখন একদম উপকূলবর্তী অঞ্চলে চলে আসে, সমুদ্রের কাছে চলে আসে, তখন যে নদী খাত সেটা ফানেল আকৃতির হয়। এই ফানেল আকৃতির যে নদী খাত হয় সেটাকেই বলা হচ্ছে নদীর খাড়ি। লাস্ট যেটা আলোচনা করবো, একদম শেষ ভূমিরূপ, সেটা হচ্ছে বদ্বীপ।
এটি হচ্ছে একদম নদী যে সমুদ্রে এসে পড়ছে সেই অঞ্চলে, অর্থাৎ বলা যায় যে নদীর একদম যখন প্রবাহপথটা শেষ হয়ে যাচ্ছে, নদীর প্রবাহপথটা যখন শেষ হয়ে যাচ্ছে, এটা হচ্ছে ধরে নিচ্ছি আমরা সমুদ্র। তো নদীর প্রবাহপথ যখন শেষ হয়ে যায় তখন কি হয়, নদী দ্বারা বাহিত বিভিন্ন রকম নুড়ি, বালি, পাথর ইত্যাদি এই সমস্ত অঞ্চলে সঞ্চিত হয়ে যায়। এবং গ্রিক শব্দ ডেল্টা আকৃতির যে ভূমিরূপ গঠন করে, ডেল্টা মানে হচ্ছে বাংলায় যে ব লিখি, ধরুন সেই ব, কিন্তু এই বয়ের ডেল্টাতে কোনো মাত্রা নেই, এই মাত্রাহীন বকে বলা হয় ডেল্টা। তাহলে এই যে ভূমিরূপগুলো গঠন করছে একেই বলা হচ্ছে বদ্বীপ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি অসুবিধা থাকে আমাকে কমেন্টে জানাবে। আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ হলো। ধন্যবাদ।